হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। কোথায় গেছি থাম্বনেল দেখে বুঝেই গেছো। চলো তবে দেরি না করে ব্লগটা শুরু করা যাক। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি চলে এসেছি দুদিনের জন্য শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের জন্য আমরা চুজ করেছিলাম বন্দে ভারত। তো সেই মতোই আমরা ট্রেন টাইম অনুসারে ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। 4:50 আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আর আমাদের ট্রেন টাইমিং ছিল 5:50 হাওড়া স্টেশন থেকে। যদি খুব ভোরবেলা বেরোনো অ্যাভয়েড করতে চাও তাহলে তোমরা ধরতে পারো শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা ট্রেন নাম্বার হচ্ছে 12337, যেটা টিকিট প্রাইসও খুব রিজনেবল এবং সেটা ছাড়ে হাওড়া স্টেশন থেকে 10:05 থেকে। এই আমাদের সামনেই বন্দে ভারত, আর ট্রেন স্টেশনের টাইমের মধ্যেই ঢুকে গেছিলো। এই ট্রেনটা করেই আজকে আমরা যাব শান্তিনিকেতন। শীতকালে ভোরবেলা বেরোতে বেশ ভালোই লাগে, তাই না বলুন? চলুন তবে লাগেজ নিয়ে ট্রেনের মধ্যে উঠে ট্রেনের যে সিট চেয়ারগুলো আছে সেগুলো আমি দেখিয়ে নিই। আমরা সিসি চেয়ার বুক করেছিলাম। আমাদের শান্তিনিকেতন রিচিং টাইম ছিল 1 ঘন্টা 47 মিনিট মতো, তাই আমরা পেন্ট্রিটা নিয়ে নিই ট্রেনের মধ্যে। আমাদের কোচ নাম্বার ছিল C43, সেই অনুযায়ী আমাদের স্টেশন থেকে একটু দূরই হাঁটতে হয়েছিল। তো এই চলে এসছি আমরা ট্রেনের মধ্যে। আমাদের এই আজকের 1 ঘন্টা 47 মিনিটের জন্য সিট হয়েছিল আমাদের C1450। তো যথাযথ টাইম অনুযায়ী ট্রেনটা ছেড়েছিল স্টেশন থেকে। বসে তো পড়েছি ট্রেনের মধ্যে, এবার দেখা যাক ট্রেনটা লেট করে কি বিফোর টাইমে পৌঁছায়। তো ট্রেন চলার শুরুতেই দেখতেই পাচ্ছেন যে 6:33-তে ওরা এসে আমাদের টি কিট বা বিস্কিট যেগুলো থাকে সেগুলো দিয়েছিল। এগুলো কমপ্লিমেন্টারি নয়, আমাদের পে করতে হয়েছিল। আর পার পারসন এটার জন্য 20 রুপিস করে পে করতে হয়েছিল। ডিউরিং জার্নি ট্রেনের মধ্যে যদি খাবার খাওয়ার কথা বলেন তবে আমি এই চা বিস্কিটই প্রেফার করি। যা খাবার বাকি সমস্ত সব কিছু স্টেশন থেকে নেমে খাওয়াই ভালো। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা বলতে পারেন, মানে এটাতেই আমি আর কি প্রেফার করি। তো যথাযথ টাইম অনুযায়ী তো নয়, 25 মিনিটস লেট হয়েছিল আমাদের শান্তিনিকেতন পৌঁছাতে। তো চলুন তবে শান্তিনিকেতন চলে এসছি। এবার সামনে টোটো ধরে আমাদের রিসর্টে যাওয়ার পালা। তো রিসর্ট আগে থেকেই আমাদের বুক ছিল। তো এখানকার টোটো আমরা আগে থেকে বলে দিইনি, এখান স্টেশন থেকেই দরাদরি করেই আমাদের টোটোটা নিতে হতো। তো সেই কারণে চলুন তবে টোটোর লাইনের ওখানে যাই। বোলপুর স্টেশনে নেবেই প্রথমেই যেটা অনুভব করলাম সেটা হচ্ছে এখানকার ঠান্ডাটা কলকাতার তুলনায় অনেকটাই বেশি। মানে আমরা যারা কলকাতা দমদম চত্বরে থাকি সেখানে এরকম ঠান্ডা ভোরবেলাটা পড়ে না। যেহেতু 8:55-তে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছেছিল শান্তিনিকেতনে, তো সেই বোলপুর স্টেশন থেকে আমরা অনেকটাই ঠান্ডা পেয়েছি বলতে গেলে। যেহেতু এখানে গাছগাছরা আছে তাই সম্ভবতই ঠান্ডাটা এখানে তুলনামূলকভাবে বেশিই থাকবে। তো আমরা দরাদরি করে 100 টাকা মতো পড়েছিল আমাদের টোটো ভাড়া। তো আমরা খোয়াইয়ের কাছেই হোটেল বুক করেছিলাম। তো সেই মতোই আমরা চললাম খোয়াইয়ের উদ্দেশ্যে। চলুন তবে সোনাঝুরির হাটে আমরা পৌঁছেই গেছি, হোটেলে চেক ইন করি। তো আপনাদের সমস্ত ডিটেলসটাই দেখাবো, তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। সোনাঝুরির হাটে এলে একটা আলাদাই অনুভূতি হয়। চারদিকে গাছগাছরা, মেলা বসে, এখানে একটা শান্তির পরিবেশের মতোই লাগে। সোনাঝুরি হাটের মেলাটা একটু বিকেল করেই বসে, মানে মূলত 2টো থেকে এদের মেলাটা স্টার্ট হয়। সুতরাং আমরা যে টাইমে পৌঁছেছিলাম তখন পুরোপুরিভাবে মেলাটা বসেনি। চলুন এসে গেছি আমাদের ক্রিস্টালো রিসর্ট। তো আগামী 2 দিনের জন্য আমাদের এটাই ঠিকানা। এখান থেকেই আমরা সাইট সিন যদি ঘুরতে যাই বা চারপাশটা যদি দেখি সমস্তটাই আমি আপনাদেরকে বলবো। রিসর্টের গেটের সামনেই ওদের একটা ডেকোরেশনস বলে শপ আছে, যেখানে ভ্যারাইটি অফ রুম ডেকোরেটের জিনিস পাওয়া যায়। তো তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো।
আর এখানে আমরা পৌঁছেছিলাম 9টায়, কিন্তু এদের চেক ইন চেক আউট টাইম হচ্ছে 12 to 10। তো সেক্ষেত্রে আমাদের রিসেপশনে গিয়ে একটু কথা বলতে হবে। চলো তবে রিসেপশনে পৌঁছাই। এটা হলো এই রিসর্টের রিসেপশন এরিয়া, এবং এটা মোস্ট প্রবাবলি আপস্টেয়ার্স, যেখানে সমস্ত রুমসগুলো আছে। আর এটা ওনাদের ডাইনিং হল, আর এখানে হচ্ছে সমস্ত কটেজ রুমগুলো আছে। 25 ডিসেম্বর উপলক্ষে রিসর্টটি খুবই ওয়েল ডেকোরেটেড। আর এই রিসর্টটার ভীষণ ইউনিক জিনিসপত্রগুলো দিয়েই রিসর্টটাকে সাজানো হয়েছে। একটা কথা বলে রাখি, কেউ যদি সোনাঝুরি হাটটাকে এনজয় করতে চাও তবে এই রিসর্টটা হচ্ছে একটা বেস্ট প্লেস। এই রিসর্টটি একদম সোনাঝুরি হাটের পিছনের দিকে, মোস্ট প্রবাবলি 2 থেকে 3 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্সেই। এটা হলো রিসর্টের কটেজ রুমগুলো, যেটার মোস্ট প্রবাবলি প্রাইস ভ্যালু 3500 থেকে স্টার্ট, মানে ওই 3500 থেকে 4500-র মধ্যেই। গোটা রিসর্টটাকে ঘিরে রয়েছে ডিফারেন্ট টাইপসের ফুলের গাছ, মানে দেখলে বোঝা যাবে না যে তুমি কোনো রিসর্টে রয়েছো, দেখলেই মনে হবে যে কোনো একটা বাগান বাড়ির মধ্যে রয়েছে, এতটা ওয়েল ডেকোরেটেড আর গার্ডেনিংয়ে ভর্তি। আর সব থেকে ভালো কথা, রিসর্টটাতে সিকিউরিটি সার্ভিস বলো বা যে কোনো টাইপের সার্ভিসই বলো না কেন, ভীষণ ভালো। তোমরা যারা শান্তিনিকেতনে এসে খোয়াইয়ের গান এনজয় করতে চাও তবে বলবো এই রিসর্টটা তোমরা অবশ্যই থাকতে পারো, মানে থাকলে বুঝবে যে কতটা পিসফুল এই রিসর্টটা। আমরা যেহেতু চেক ইন টাইমের আগে পৌঁছেছিলাম, তো আমরা যথারীতি রুম পাইনি। আর যতদূর সম্ভব জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে, ওনারা বলেছিলেন যে বিফোর টাইমে যদি চেক ইন করি তবে আমাদের 500 রুপিস করে এক্সট্রা দিতে হবে। বাট সেই অনুযায়ী ডিসাইড করলাম যে রুমে বসে না থেকে চারপাশটা ঘুরে দেখি, তাহলে সেটাই বেটার হবে অন্তত। তাই আমরা চলে এলাম আমাদের সবার প্রিয় রামসাম রিসর্টে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম একটা এগ টোস্ট আর কড়াইশুঁটির কচুরি। তো ওনারা অর্ডার নিয়েছিলেন, তো আমরা ভাবলাম যে চারপাশটা ঘুরে দেখি। তো সেই কারণে আমরা ওনাদের রিসর্টটার পিছন দিকে গেছিলাম, কারণ ওনারা বলেছিলেন যে ওনাদের একটা এক্সটেন্ডেড প্রপার্টি তৈরি হচ্ছে রিসর্টের পিছনে। তো সেটাই দেখার জন্য আমরা রিসর্টের পিছনের দিকে গেছিলাম। এই রিসর্টের লোকেদের সাথে কথা বলে জানলাম যে এখানকার সব রুমই ভর্তি, মানে মেনলি যেহেতু উইন্টার সিজনটা পিক সিজন থাকে, তো এখানে নাকি সব সময় ট্যুরিস্টরা ভর্তিই থাকে। চলুন তবে রিসর্টের পিছন দিকটা যাই, দেখি কোথায় ওদের এক্সটেন্ডেড প্রপার্টিটা তৈরি হচ্ছে। আচ্ছা, চলে এসছি আমাদের পিছন দিকে। এই প্রপার্টিটাই ওনারা তৈরি হচ্ছে, কাজ এখনো চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে এইটুকুনি আমি দেখাতে পারলাম। খুব সুন্দরভাবে গার্ডেনিং করেছে, এত সুন্দর লাগে ফুলের গাছগুলো দেখতে। এখানে শুধু ফুলের গাছ বলে নয়, সমস্ত ভেজিস বলো বা বিভিন্ন ডিফারেন্ট টাইপসের ভেজিসের গাছও রয়েছে। এমনি রামসাম হচ্ছে বিশাল বড় প্রপার্টি, বাট এরা দেখছি পিছন দিকটা আরও বড় এক্সটেন্ডেড করে অনেকটা বিশাল জায়গা নিয়েই তৈরি করছে। ওই যে দূরে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, মানে ওটা এক্সটেন্ডেড প্রপার্টি রেস্টুরেন্ট এরিয়া তৈরি হচ্ছে, যেটা রামসামের একটা আলাদা রেস্টুরেন্ট হিসেবে। চলুন, আমাদের এগ টোস্ট চলে এসছে, তবে খাওয়া শুরু করা যাক। আমরা অর্ডার দিয়েছিলাম এগ টোস্ট, যেটা প্রাইস পড়েছিল 70 করে, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, যেটা প্রাইস পড়েছিল 170 করে। চারপাশটা ঘুরতে ঘুরতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে আমাদের বেশ বেলাই হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আস্তে আস্তে যখন মেলাটা হচ্ছে তখন চারপাশটা একটু ঘুরে দেখে আসি। মূলত মেলার যে ক্রাউডটা থাকে সেটা একটু বেলা পড়লে থাকে, মানে মনে করো এই 11টা 12টা থেকে একটু ক্রাউডটা আস্তে আস্তে শুরু হয়। তো আমরা ভাবলাম যে যতক্ষণ না পর্যন্ত হোটেলে চেক ইন করছি যাই একটু মেলার চারপাশটা ঘুরে আসি। সোনাঝুরির হাট পৌঁছানোর জন্য তোমরা বোলপুর স্টেশনেও নামতে পারো, আবার প্রান্তিক স্টেশনেও নামতে পারো, এবং দুটো স্টেশন থেকেই মোটামুটি অটো তোমরা পেয়েই যাবে এখানে পৌঁছানোর জন্য। আর অ্যাপ্রক্সিমেটলি 100 টাকা মতো পার অটো ভাড়া পড়ে। হাট যখন বসতে শুরু করলো মনে হলো যেন একটা স্বর্গে এসছি। হাটটাতে ডিফারেন্ট প্রাইস রেঞ্জের বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, তোমরা চাইলে কেনাকাটি করতে পারো।
বাট এখানে বার্গেনিং করাটা আমার মনে হয় যে দরকার পড়ে না, কারণ এখানকার লোকেরা তো এইটুকুনি সময়ের জন্যই আসেন। তো সেই ক্ষেত্রে বার্গেনিং করাটা খুব একটা নেসেসারির মধ্যে পড়ে না। বাট যখনই বেলা পড়ে তখন এদের প্রাইস রেঞ্জটা অটোমেটিক্যালি কমেই যায়। এখানে সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যেখান থেকে তোমরা স্টেশনে যেতে পারো বা সাইট সিনের জন্য টোটো ভাড়া করতে পারো। বিভিন্ন প্রাইস রেঞ্জ থাকে, তো তোমরা সেই মতোই যেরকম প্রেফারেবল মনে হয় সেই অনুসারে টোটো তোমরা ভাড়া করতেই পারো যাওয়ার জন্য। মূলত 100 কি 200 টাকা নেবে স্টেশন থেকে এখানে পর্যন্ত টোটো নিতে। তো তোমরা আসলে বার্গেনিং করেই একটা আসতে পারো। আমরা যখন ঘুরছিলাম রিসেপশন থেকে আমাদের ফোন করেছিল, তো ওনারা 10:30টাতেই আমাদের রুম দিয়ে দিয়েছে। তো চলুন তবে রুমের ভিতরটা দেখাই আপনাদের। আমরা রুম বুক করেছিলাম ডিলাক্স রুম, যেটার প্রাইস রেঞ্জ পড়েছিল 2500 উইথ ব্যালকনি। তো আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছিলাম। বাইরে থেকে ফ্রন্ট ভিউটা তো দেখতেই পাচ্ছেন, ভীষণই সুন্দর। রুমের অপোজিটেই আর একটা রিসোর্ট। এই হলো আমাদের ডিলাক্স রুম, যার প্রাইস ভ্যালু পড়েছিল 3500। এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ডিলাক্স বলো, প্রিমিয়াম বলো, ফ্যামিলি রুম বলো। চলো তবে বাথরুমটা দেখি। বাথরুমটাও অনেকটাই বেশ বড় এবং ভীষণই পরিষ্কার, যেটা বলা যায়। রুমগুলো বেশ বড়, মানে সাফোকেটেড ফিল হবে না এমন টাইপেরই। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ফ্যামিলি ডিলাক্স রুম, ফ্যামিলি প্রিমিয়াম রুম, কটেজ রুম। এবং এই রুমগুলো হচ্ছে কটেজ রুমের ইনক্লুডেড। এবং হোটেলের পিছন দিকে হচ্ছে এনাদের একটা সুইমিং পুল এরিয়া আছে এবং বিশাল বড় একটা লন আছে। রুমে লাগেজ ঢুকে আমরা চলে এসেছিলাম রামশ্যামে খেতে, এবং এখানে নিয়েছিলাম আমরা ভেজ থালি। সত্যি বলতে কি, রামশ্যামের থালিটা আগের থেকে ভীষণ খাবারের কোয়ালিটি বাজে হয়ে গেছে। আগে আমরা যখন শান্তিনিকেতন যেতাম রামশ্যামেই প্রতিবার আমরা লাঞ্চ করেছি, তখনকার খাবারের কোয়ালিটি বলো অত্যন্ত ভালো ছিল। বাট এখন খাবারের কোয়ালিটিগুলো ভীষণ পড়ে গেছে। চলো তবে খাওয়া দাওয়া শেষ করে মেলাটা এবার ঘুরতে যাই আরেকবার। এখন 2টো বেজে গেছে, তো যথারীতি মেলা এখন পুরো দমেই বসে পড়েছে। এবং এখানে এলে আশ্চর্য এক অনুভূতি হয়, যাই দেখি তাই কিনে নিতে ইচ্ছা হয়, যেটা দরকার নেই সেটাও মনে হয় যে কিনে নিই। আর এই জায়গাটা তো তোমরা সবাই চেনো, এখানে আমাদের বেলা শেষে শুটিং হয়েছিল। আসার আগে আমি নিজেকে কথা দিয়ে নিয়ে এসেছিলাম যে আমি কিছুই কেনাকাটা করব না। তো যথারীতি সেই কথাটা আমি আজও রাখতে পারিনি। মেলা শুরু হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যে সব জিনিসপত্র কিনে নিয়ে ঘরের মধ্যে রেখে দিই। শান্তিনিকেতনে এসে কদবেল মাখা খাবো না এমনটা হতে পারে না। তো যথারীতি যখনই দেখলাম কদবেল মাখছে, তো আমি অর্ডার দিয়ে দিলাম। তো এখন একটা কদবেলের দাম করেছে 50 টাকা বা 60 টাকা করে, মানে এইটুকুনি ছোট কদবেল সেটা 50 টাকা 60 টাকা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম আমলি শান্তিনিকেতনে। তো অনেক ইনস্টাগ্রাম রিলস দেখেছিলাম, তাই ভেবেছিলাম এবারটা আমরা যাবো ওখানে। ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে বিশ্বভারতীর দিকে গেছিলাম। তো শীতকালের সন্ধে হাঁটতে সবারই ভালো লাগে, তো আমরা ভাবলাম বিশ্বভারতীর দিকে হেঁটে হেঁটে যাই। এই যে এই রাস্তা তো তোমরা সবাই জানো, এখানে সামনে গেলেই আমাদের পাথা ভবন পড়বে। তো আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম একটা ভেজ মোমো। ভেজ মোমোটা বেশ ভালোই ছিল খেতে। ওখান থেকে টোটো করে ফিরে এসে আমরা রামশ্যামে 1 কাপ চা খেলাম। পাথা ভবন থেকে আমাদের হোটেল পর্যন্ত আসতে টোটো ভাড়া পড়েছিল 100 টাকা মতো। এই সোনাঝুরি হাটের কাছে এসে ঠান্ডাটা বেশি উপভোগ্য বলে মনে হলো, মানে প্রচণ্ডই ঠান্ডা পড়েছিল, রাত বাড়ছিল আর ঠান্ডাটা যেন ততটাই জাঁকিয়ে ওঠে। চলো তবে এখন হোটেলে ঢোকা যাক। হোটেলে ঢুকে আমারও অফিসের কিছু কাজ আছে, তো সেই সব কিছু কমপ্লিট করে চলো দেখি হোটেলে যা যা করি সব কিছু ডিটেলস আমি তোমাকে দেবো। তো এটা হচ্ছে হোটেলের পিছন দিক, যেই পেছন দিকটা দিয়ে হচ্ছে সুইমিং পুল এরিয়াতে যাওয়া যায়। এদের একটা বিশাল বড় প্রপার্টি আছে, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বা কালচারাল কোনো ফেস্টিভ্যালস হলে সেটা হয়। আর ভীষণ ওয়েল ডেকোরেটেড, লাইটিংস, মানে ওভারঅল ভীষণই ভালো। রাতে খাবারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর প্রন। তো এদের খাবারগুলোর কোয়ালিটি বলতে গেলে ভীষণ ভালো,
মানে আমরা যা খাবার অর্ডার দিয়েছিলাম সেটা অত্যন্তই ভালো ছিল এবং কোয়ান্টিটিও খুব ভালো ছিল, ভীষণই ফ্রেশ প্রন ছিল। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে পরের একটা পার্টে। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করব। এই আমাদের সেকেন্ড ডে শান্তিনিকেতনে। তো আমরা সকালে উঠেই ভাবলাম যে চারপাশটা ঘুরে একটু কঙ্কালীতলায় গিয়ে পুজো দিয়ে আসি। তো সেই কারণে আমরা সকালবেলা 7টার সময় উঠে পড়েছি। তো এই হচ্ছে আমাদের রুম থেকে, বা বলতে পারো রুমের ব্যালকনি থেকে ভিউ। যথারীতি আমরা ফ্রেশ হয়ে একটা টোটো ভাড়া নিয়ে ভাবলাম যে কঙ্কালীতলা ঘুরে আসি। তো আমাদের হোটেল থেকে টোটো ভাড়া পর্যন্ত ঘুরিয়ে তারপর আমরা বলেছিলাম যে প্রান্তিকের ওখানটা ঘুরিয়ে দিতে, আবার কোপাই নদীর ধারও ঘুরে আসব। তো সেই কারণের জন্য বার্গেনিং করে আমাদের টোটো প্রাইস পড়েছিল 500 টাকা মতো। তো যথারীতি চলো কঙ্কালীতলা গিয়ে তারপর আমরা কথা বলি। শান্তিনিকেতন জায়গাটা এতটা সুন্দর, মনে হয় সবসময় টোটো করে যেন ঘুরে বেড়াই, টোটো করে। তো যাই হোক, শীতকালে সকাল, ভীষণই ভালো লাগছিল টোটো করে ঘুরতে। রাস্তাটা ভীষণই সুন্দর, খুবই মানে কলকাতার রাস্তার মতো তো একদমই নয়, চারিদিকে গাছগাছড়া ভর্তি হয়ে যাওয়াতে সেই সবুজের সমারোহ জিনিসটা আমরা উপভোগ করতে পারি না, যদিও বা আমরা শান্তিনিকেতনে এসে সেটা পাই। তাই হয়তো আমরা শান্তিনিকেতনেই বারবার ছুটে আসি। শীতকালের সকালে এরকম টোটো করে ঘুরতে তোমাদের সকলেরই ভালো লাগে, তাই না? তোমরা যখন আসো তখন এটা তো অন্তত একটা ট্রাই করো যে কোনো প্ল্যান ছাড়া যাতে ঘুরে বেড়ানো যায়। বহুত লাগছে সর্ষের ক্ষেতগুলো দেখতে। সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলা পর্যন্ত ডিস্টেন্স অ্যাপ্রক্স 8 কিলোমিটার। সুতরাং যদি তোমরা সোনাঝুরি হাট থেকে টোটো নিয়ে যাও তবে তোমাদের অ্যাপ্রক্স 1 ঘন্টা মতো টাইম লাগবে পৌঁছাতে। চলুন তবে কঙ্কালীতলা চলে এসেছি এবং মন্দিরে এসে আমরা যেটা দেখলাম যে মন্দিরটা তুলনামূলকভাবে খুবই কম ভিড়, মানে পুজো দিতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। এই হলো আমাদের মায়ের মন্দির। তো বাইরের প্রাঙ্গণটা তো তোমরা সবাই চেনো, এখান থেকেই আমরা পুজো দিলাম। তো পুজো দিয়ে আমরা সামনেরই একটা মন্দিরে, শিবের মন্দিরে গেছিলাম, ওখানেও পুজো দিয়ে এবার আমরা হোটেলে যাই। মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো ধরে পৌঁছে গেছিলাম কোপাই নদীর ধারে। তো এই আমাদের রাস্তা। এই রাস্তাটা যদি আমরা ব্যাক সাইড দিয়ে যাই তবে সেটা প্রান্তিক স্টেশনের কাছেও পৌঁছায়। এই রাস্তা দিয়ে আমরা গেলাম হচ্ছে কোপাই নদীর ধার। চলো তবে ওখানে গিয়ে তারপর বাকিটা দেখা দিই। এই আমাদের সবার প্রিয় কোপাই নদী। এখানের পরিবেশটা ভীষণই শান্ত বলতে গেলে। তো আমরা যেহেতু সকালবেলা কিছু না খেয়েই মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো সেই কারণে এখান থেকে সামনের দোকান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম চপ মুড়ি। তো এখানকার চপ মুড়ি খুবই ভালো লেগেছিল আগের বার যখন এসেছিলাম। এই এখানে হচ্ছে আমাদের সেই ব্রিজ। তো আমরা ঘোরাঘুরি করে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। আমি আমাদের টোটো কাকুদের জিজ্ঞেস করেছিলাম, তো ওনারা বলেছিলেন খুব ভোরে আসলে তবেই এখান থেকে খেজুরের রসটা পাওয়া যায়। তো আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম মন্দির থেকে, তো সেই কারণে আমরা সেই সৌভাগ্য হয়নি। তো এরপর আমরা গিয়েছিলাম লিপি স্টুডিওতে, খুবই সুন্দর একটা সেরামিকের স্টুডিও যেটা উনি নিজেই ক্রিয়েট করেছিলেন। তো এটারও আমি সমস্ত লিঙ্ক আর সমস্ত ডেসক্রিপশন, কোথায় লোকেশন আছে সব আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো ভীষণ সুন্দর সুন্দর সেরামিকের কাজ এখানে উনি করেছেন, আর খুব সুন্দরভাবে ওয়েল প্রেজেন্টেডভাবে স্টুডিওটা উনি সাজিয়েছিলেন। এটা ওনাদের নিজস্বই বাড়ি, একটা সেকশন ওনাদের স্টুডিওতে হয় আর একটা সেকশন হচ্ছে ওনারা থাকেন ওখানে। সবটাই ঠিক ছিল, বাট এখানকার প্রাইসগুলো খুবই হাই কস্টে। তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম লাঞ্চ করতে। সেদিনের জন্য আমরা চুজ করেছিলাম শকুন্তলা রিসর্ট। তো সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, তারপর তার সাথে হচ্ছে চিকেন থালি। তো সব কিছুর প্রাইস পড়েছিল আমাদের 280 করে।
রাতের ডিনার আমরা হোটেল থেকেই সেরেছিলাম, তো সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম রাইস, চিকেন ডাক বাংলো আর তার সাথে ফুলকপি। রান্নাগুলো বেশ ভালোই ছিল। এটা হলো আমাদের 3rd দিন, মানে চেক আউট করে আজকেই আমাদের ট্রেন আছে শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর স্টেশন থেকে। তো আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে চারপাশটা একটু ঘোরার জন্য গেছিলাম প্রান্তিক স্টেশনে। তো সেখানে আমরা টোটো করে গেছিলাম। তো সোনাঝুরি হাট থেকে সেখানকার পৌঁছাতে আমাদের টোটো ভাড়া পড়েছিল 100 টাকা মতো। তো সেখানে আমরা ঘুরে টুরে সামনের রেস্টুরেন্ট বা বলতে পারো চায়ের দোকানে আমরা চা খেয়েছিলাম। তো এখানে এই ভদ্রলোক উনি গুড় বিক্রি করছিলেন, সেখান থেকে আমরা ফেরার সময় বাড়ির জন্য গুড়ও নিয়েছি। ভীষণই ভালো গুড় ছিল। এখানে এই 500 গ্রামের বোতলটার দাম পড়েছিল 75 করে। তো আমরা টেনে নিয়ে যাওয়ার জন্য খুব কমই নিয়েছিলাম। তো ওখান থেকে সমস্ত কেনাকাটি করে একবারের জন্য খোয়াইয়ের পাটটা ঘুরে তারপর ডিসাইড করেছিলাম যে আমরা 12টার মধ্যে হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব। খুব ভোরবেলা বলো বা বেলা পড়ে গেলে এই জায়গাটা খুব ভীষণ সুন্দর লাগে না, একা এই রাস্তাটার মধ্যে দিয়ে যদি আমরা হেঁটে যাই। তো কেনাকাটি করে সমস্তটা গুছিয়ে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম স্টেশনের জন্য। এই আমরা টাইম মতোই পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশনে, বাট স্টেশনে এনে জানতে পারলাম যে আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, যেটা ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস। তো যথারীতি আবার এক্সস্টেড হয়ে আমরা হাওড়া স্টেশনে অনেক কষ্ট করে পৌঁছালাম। যথারীতি হাওড়া স্টেশনে পৌঁছালেও দেখলাম এখানে ডেড ট্রাফিক। তো চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভীষণ সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করে দিও। Thank you.